মাদ্রাসাকে আপনি আলাদাভাবে কেন ধরছেন? এটার জন্য যে এটা একটা তারা মোরালিটির কথা বলে, তাহলে তাদেরকে বেশি করে ধরতে হবে এই কারণে? তাহলে মাদ্রাসাওয়ালার যেই ধরনের শাস্তির কথা বলে সেগুলো কি আমাদের এখানে ফলো করা হয়? মাদ্রাসাকে মাদ্রাসার মতো করে দোষারোপ করা শুরু করি যে হ্যাঁ ঠিক আছে, যখন মাদ্রাসা বললাম তখন একবারে হাইলাইট মাদ্রাসা, আর যখন অন্য জায়গায় বললাম তখন বললাম যে হ্যাঁ শিক্ষার্থী। ওখানে তিনি আর শিক্ষার্থী না, ওখানে তিনি মাদ্রাসা শিক্ষার্থী, আর এখানে তিনি শুধু শিক্ষার্থী। এই জায়গাগুলোকে যদি আমরা একটু আলাদা করতে না পারি, যে অপরাধী অপরাধী, যিনি ভিকটিম তিনি ভিকটিম, যাকে রেপ করা হয়েছে তার পক্ষে আমাদের সবাইকে যেতে হবে এবং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এই জায়গাটা যদি আমরা আসতে না পারি তাহলে কারো হয়তো পৌরোহিত্য ছুটে যাবে, সে এই জন্য সে সুবিধা নেবে, সরকার হয়তো তাদের রাজনৈতিক কারণে নানান সুবিধা নেবে, কোন এনজিও হয়তো সে ফান্ড পাবে কি পাবে না পরবর্তীতে আবার বড় এইটার দিকে যাবে, মিডিয়া আবার তাদের জায়গা থেকে তারা গা বাঁচাতে যাবে, কিন্তু সমাজের অপরাধ নির্মূল হবে না। মহিলা মাদ্রাসা অনেকগুলো ঘটনা আমরা পরপর দেখলাম। কুমিল্লায় এক মাদ্রাসায় দেখলাম যে সেখানে 1 বছরের মধ্যে 4-5টা মেয়ে মারাই গেছে, অ্যাক্সিডেন্ট বলা হচ্ছে। লাস্ট যে মেয়েটার ব্যাপারে সেখানে এই আলাপটা উঠে আসছে যে মেয়েটাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং প্রিন্সিপাল তিনি আপোষনামা দেখাচ্ছেন। তো এটা 7 মাস পরে এসে দেখাচ্ছে যে, এবং তিনি এটাকে আপোষনামা দেখাচ্ছেন। এমন সেই মাদ্রাসাগুলোতে এতদিন পর্যন্ত সামাজিকভাবে নানান কারণে সেগুলোকে গোপন করে রাখা হয়েছে। নারীদের সংক্রান্ত যখন ব্যাপার হয় তখন এটাকে শুধু মাদ্রাসা গোপন করে তা না, আমাদের পুরো সমাজের প্রত্যেকটা সেক্টর যেন চাই এটাকে গোপন থাকুক। মা গোপন করতে চান, বাবা গোপন করতে চান, চাচা গোপন করতে, সবাই গোপন করতে চান। যেই দিন রামিসার যে ঘটনা, অত্যন্ত দুঃখজনক যে ঘটনাটা ঘটে, এবং ওই একই দিনই কিন্তু বনশ্রীতে যে মাদ্রাসায় যে ঘটনাটা ঘটে, সুইসাইডের একটা ঘটনা, সেটা আমরা একই দিনই একই পত্রিকার মধ্যে আমরা দেখি। ছেলেটা সুইসাইড করার পরে পরবর্তীতে দেখা গেল যে তার পায়ুপথে যৌন নির্যাতনের চিহ্ন। কিন্তু যেহেতু এখানে বিচারহীনতার কথা আসছে, আমি একটু কোশ্চেন করে আগাই। রামিসার যে ঘটনা ঘটলো এরপরে কিন্তু রামিসার পরিবারের কাছে আমাদের প্রধানমন্ত্রী তিনি গেলেন, বললেন যে 1 মাসের মধ্যে এটা বিচার হবে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু বনশ্রীর সেই ছেলেটার বাসায় কিন্তু কেউ যায় না। ইভেন ইসলামিক যেই রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রধানও না, বিরোধী দলের প্রধান তারাও জানে। দুইটা ঘটনায় দুই ধরনের পরবর্তীতে সামাজিক প্রতিক্রিয়া আমরা দেখলাম। রামিসার ঘটনাটায় কেউ বললো না যে তিনিও কিন্তু একটা স্কুলের শিক্ষার্থী মিরপুরের, কেউ বলে নাই যে স্কুলের শিক্ষার্থী রামিসার এটা হয়েছে। কিন্তু আব্দুল্লাহর ব্যাপারে সবাই এটা বললেন যে মাদ্রাসা। পরবর্তীতে যদি শোক সব কেটেও যায়, মাদ্রাসার বদনামটাও কিন্তু রয়ে গেল। মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপারগুলো গোপন করা হয়, এই প্রশ্নটার উত্তর মনে হয় এখানে আছে। এই যে বিচারহীনতার মধ্যে যে একটা বিভাজন তৈরি হয়, শুধুমাত্র এখানে কিন্তু শুধুমাত্র বিচার পর্যন্তই হয় না, এটা এক ধরনের সোশ্যাল জাস্টিসের মধ্যেও পড়ে, সামাজিকভাবে এক ধরনের বিচার এখানে হয়ে যায়। আমাদের বাংলাদেশে কি এই ঘটনা ঘটে না যে অনেক মানবাধিকার কর্মী তাদের বাসায় কাজের মেয়েরা নিপীড়িত হচ্ছে, যিনি সারাদিন মানবাধিকারের কথা বলেন, এবং একাধিকবার এই ঘটনাগুলো ঘটেছে, এগুলো তো আমরা দেখেছি। তাহলে মাদ্রাসার ক্রাইমটাকে আলাদাভাবে আমরা কেন দেখি? এটাকে কেন শুধু অপরাধের জায়গা থেকে দেখা হয় না? এটা শুধু রাষ্ট্রের প্রশ্ন তা না, এটা ওলামা একরামেরও ভুল। সেই প্রশ্নটা আমি একটু পরে আসবো। আরেকটা জায়গায় একটু নক করি, সেটা হলো গত মাসে আমার জানা মতে আমি অনেকগুলো ঘটনা দেখলাম, প্রায় 23টা ঘটনা ঘটেছে যেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের সম্পৃক্ততা আছে কিংবা মাদ্রাসা শিক্ষকের সম্পৃক্ততা আছে। এবং তার মধ্যে পরবর্তীতে এই আপু বলছিলেন ফলো আপের কথা, পরবর্তীতে আমরা যখন আবার একটু ঘাটলাম, একটা নিউজ তো পরে আবার নানানভাবে আবার আসে, তো দেখা গেছে তার মধ্যে অন্তত 8টা ঘটনায় ভুক্তভোগী যিনি আছেন বা যাকে ভিকটিম বানানো হয়েছে তাদের পক্ষ থেকে অভিযোগ আসছে যে এই ঘটনাগুলোর সঙ্গে তারা জড়িত না, বরঞ্চ সামাজিক নানান কারণে তাদেরকে ফাঁসানো হয়েছে। এবং সেইটার প্রমাণ কিন্তু আমরা অনেক সময় দেখেছিও, একদম চাক্ষুষ। আমরা যদি ঝিনাইদহের সেই মোজাফফরের কথা বলি, যিনি 7 বছর জেল খেটে এসেছেন, পরে নিরপরাধ প্রমাণিত হয়েছেন। নেত্রকোনার যেই কথাটা আপু বললেন, 11 বছর বয়সে একটা মেয়ে, তিনি উল্লেখ করে বললেন মাদ্রাসা, সেখানে মাদ্রাসায় তিনি মেয়েটি পড়েছেন, এর মানে এইটা না যে মাদ্রাসা শিক্ষক এর কারণে তিনি অভিযুক্ত হয়ে গেছেন, যদিও পরবর্তীতে তাকে অভিযোগ করা হয়েছে এবং সেটা এখনো প্রমাণিতও হয় নাই, তিনি অস্বীকার করেছেন, এরকম আর কি। আমার প্রশ্ন এটা না যে মাদ্রাসাকে এখানে আপনি ক্লিন চিট দেবেন, প্রশ্ন এটা যে মাদ্রাসাকে আপনি আলাদাভাবে কেন ধরছেন? এটার জন্য যে এটা একটা
তারা মরালিটির কথা বলে তাহলে তাদেরকে বেশি করে ধরতে হবে এই কারণে? তাহলে মাদ্রাসাওয়ালার যেই ধরনের শাস্তির কথা বলে সেগুলো কি আমাদের এখানে ফলো করা হয়? মানে এই প্রশ্নটা আবার তাদের জায়গা থেকে আসতে পারে কিনা। এবং আমি দেখলাম রামিসের ঘটনার পরে একযোগে অনেক বড় বড় স্কলাররা তারা বলছেন বাংলাদেশ শরিয়া আইন নেই, মানে এই কথাটা তারা বলছেন কোটানকোট, যদিও আমি সেগুলোর সঙ্গে প্রবলভাবে দ্বিমত করেছি। শরিয়া আইন একটা কম মানে একটা কনসেপ্টের ব্যাপার। এটা তো আসলে বাংলাদেশে যেমন 1200-1300 আইন আছে, সেগুলোর মধ্যে ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ কি ধরনের আইন অ্যাপ্লাই হবে এবং সেখানে দণ্ডবিধির মধ্যে কোনটা আমাদের দেশের জন্য প্রযোজ্য এবং সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা আসলে শরিয়াকে ভায়োলেট করে কিনা, সেই প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। সৌদি আরবের কথা যদি বলা হয় বা আপনি বলছিলেন যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর মধ্যে কম আছে, সেখানের মধ্যে ইকোসিস্টেমগুলো দেখলে আমরা বলবো যে সেখানে শুধুমাত্র ধর্ষণটা কম তা কিন্তু না, সেখানে কিন্তু অন্যান্য অপরাধের মাত্রাও কম। তো ফলে এটা ওখানে শরিয়া আইন নাই বলে কম, কিংবা ওখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাই বলে কম, এই জায়গাটা মনে হয় যাওয়াটা একটু কঠিন, মানে আমার জায়গা থেকে এটা মনে হয়। কিন্তু আমি মাদ্রাসায় যেটাকে সবচেয়ে বড় সংকট দেখি সেটা হলো এটাকে গোপন করা। যে গোপন করতে করতে তারা হয়তো বাধ্য হয় বা নানানভাবে বলে। আপনি অপরাধকে গোপন করা এটা তো আসলে ধর্মের জন্য সহায়ক না, এটা আসলে পাপের সহায়ক। এই জায়গাটাকে কোনো না কোনো ভাবে মাদ্রাসা কর্তৃপক্ষ তারা বুঝতে পারেন না। সংকটগুলো বিশ্বব্যাপী চার্চেও হয়, চার্চে তো মানুষ যাওয়া বন্ধ করে নেই, ভ্যাটিকানে এখনো লক্ষ লক্ষ মানুষ যায়। তো অন্যান্য চার্চের মধ্যে কেউ তো বলে নাই যে চার্চে যেহেতু শিশুদের নিপীড়নের ঘটনা ঘটে তা আমরা আর এই ধর্মটার পালন করবো না। খ্রিস্টিয়ান ধর্ম এখনো তো হাজার হাজার কোটি মানুষ তারা পালন করে আসছেন। তাই গোপন করাটা এইটা একটা বড় সংকট, এখান থেকে বের করাটা খুব জরুরি। কেন গোপন করা হয় আমি ঠিক এইভাবে বলতে পারবো না, তবে আমার কাছে মনে হয় কি এখানে গোপনীয়তার অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে, অনেকগুলো স্তর তৈরি হয়েছে। একটা হলো যদি নারী হয়, বিশেষ করে মহিলা মাদ্রাসা অনেকগুলো ঘটনা আমরা পরপর দেখলাম। কুমিল্লায় এক মাদ্রাসায় দেখলাম যে সেখানে 1 বছরের মধ্যে 4-5টা মেয়ে মারাই গেছেন, অ্যাক্সিডেন্ট বলা হচ্ছে। লাস্ট যে মেয়েটার ব্যাপারে সেখানে এই আলাপটা উঠে আসছে যে মেয়েটাকে যৌন নির্যাতন করা হয়েছে এবং প্রিন্সিপাল তিনি আপোসনামা দেখাচ্ছেন। তো এটা 7 মাস পরে এসে দেখাচ্ছে যে এবং তিনি এটাকে আপোসনামা দেখাচ্ছেন। এমন সেই মাদ্রাসাগুলোতে এতদিন পর্যন্ত সামাজিকভাবে নানান কারণে সেগুলোকে গোপন করে রাখা হয়েছে। 1 নম্বর তো একটা ব্যাপার এটা যে একটা হলো মেয়ে মানে নারীদের সংক্রান্ত যখন ব্যাপার হয় তখন এটাকে শুধু মাদ্রাসা গোপন করে তা না, আমাদের পুরো সমাজের প্রত্যেকটা সেক্টর যেন চাই এটাকে গোপন থাকুক। মা গোপন করতে চান, বাবা গোপন করতে চান, চাচা গোপন করতে, সবাই গোপন করতে চান। ইভেন তারা চান, আমি আমাদের বাড়ির বা আমাদের এলাকার একটা ঘটনা জানি যে তারা সবাই এবং তারা জানেন যে তার মেয়ে রেপ, তারা তো অপরাধী না, অপরাধী তো হলো যে রেপ তিনি, কিন্তু যার মেয়েকে রেপ করা হয়েছে তারা তাদের সব পরিবারে তারা অন্য জায়গায় চলে গেছে, মানে তাদের ইজ্জত হানি হয়েছে। এটা সবাই গোপন করতে চান, এটা মেয়ে হলেই যেন একটা গোপন করতে হবে এমন একটা ব্যাপার আছে। কিংবা মাদ্রাসাকে যদি আমি বলি, আমি নিজেও ব্যক্তিগতভাবে বলি যে বাংলাদেশের হুজুর এবং নারী একই সঙ্গে অবলা, কিন্তু দুইজন দুই পক্ষের শত্রু, মানে এটা একটা অবাক একটা ব্যাপার। দ্বিতীয় নম্বর ব্যাপারটা হলো একটা হলো নারী, দ্বিতীয়ত হলো মাদ্রাসা এখানে একটা গোপন করতেই হবে, এটা ছাড়া ইসলামের বদনাম হবে, এই একটা ব্যাপার আছে। তৃতীয় হলো রাষ্ট্র বা সরকার পরিচালনা যারা আছেন তারা এটা গোপন করেন, কারণ তারা আলেমদের ঘাটাতে চান না, আমার একটা ধারণা আর কি। তাদের সঙ্গে এক ধরনের মানে কারা আবার আলেমরাও এটা নিয়ে কথা বলতে চান না, কারণ বদনামটা তো তাদের গায়ে লাগবে। কে কথা বলবে? এনজিও কিংবা মানবাধিকার সংস্থা, তাদের সঙ্গে মাদ্রাসার আস্থার সম্পর্ক মানে আস্থার দূরত্ব অনেক বেশি, কোনো আস্থা নেই। মানে এনজিওদের সঙ্গে মাদ্রাসা কিংবা ইসলামিক পরিমণ্ডলে আপনারা জানেন কিছু ইসলামিক এনজিও আছে, তাদের কথা যদি আমরা বাদও দিই তাহলে অনেক বেশি আস্থার সংকট এখানে আছে। ফলে তারা নিজেরাও আগবাড়ায় যেতে চান না যে পরবর্তীতে ওই এনজিওটাই আবার মানে দোষারোপের শিকার হয়ে যায় কিনা। তাহলে কে যাবে? মিডিয়া তো এখন হয়ে গেছে নানান পক্ষে, মানে শত্রুপক্ষের মিডিয়া, মিত্রপক্ষের মিডিয়া, এই তো ঘটনা। এখন এই যে অনেকগুলো মানে অনেকগুলো অন্ধকারের লেয়ার আমরা দেখছি, নারী হওয়া, মাদ্রাসা হওয়া, সরকার কিছু বলবে না, মানবাধিকার সংস্থা সেখানে যাবে না এবং মিডিয়াও সেখানে যাবে না, তাহলে তাদের পক্ষে দাঁড়াবেটা কি? এইটা আমি যেহেতু ইসলামিক স্কলার পরিচয় দিয়েছেন সেই জন্য একটু বলি। নবী ইউনুস আলাইহিস সালামের একটা বিখ্যাত আছে যে উনি যখন সমুদ্রে ঝাঁপ দিলেন, মানে তার কি বলে নৌকায় তিনি ওপার যাচ্ছিলেন, তো সেখানে ঝড় হলো, তিনি ঝাঁপ দিলেন, তো তিনি মাছের পেটের মধ্যে ঢুকে গেলেন।
একটা মাছ তাকে গিলে ফেললো। তো কোরআনে এই বর্ণনাটা আছে যে অনেকগুলো অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, একটা সমুদ্রের তলের অন্ধকার, আবার মাছের পেটের অন্ধকার। এখান থেকে তাকে কে বাঁচাবে? তো আল্লাহ ছাড়া তাকে বাঁচাবার আর কেউ নাই। তা আমার কাছে মনে হলো যে এই যে সংকটটা এখন তৈরি হয়েছে, একটা সময় পর্যন্ত তো মাদ্রাসাকে আমরা সেফ মনে করতাম, মাদ্রাসা অনেক রকম ভাবে গোপন করা হয়েছে, তো সেখান থেকে এখন ওই জায়গাগুলোও নাই। সমাজের অবস্থা তো, যদি ভাই যেটা বলছিলেন যে ধর্ম অন্তত আমাদের একটা একটা উপাদান, এখান থেকে আমাদের মনে শিখতে হবে, সে ব্যাপারগুলো তো আছে, তাহলে সমাজের অবস্থা আরো ভয়াবহ, এটাও প্রমাণ করা যায় যে আমরা তো অন্তত ধার্মিক মানুষদেরকে কিছুটা মনে করি, সেখানে যদি এই অবস্থা হয় তো অন্যান্য জায়গার অবস্থা তো আরো করবে, তাহলে আমরা কোথায় ফিরবো? আমার মনে হয় যে এখন আমরা যেই একটা, এই যে অনেকগুলো তিমির, অনেকগুলো অন্ধকারের মধ্যে এমন ভাবে ঢুকে গেছি, এখান থেকে বের হওয়ার মানে পথ থেকে এটা সবাই মিলে যদি আমরা চেষ্টা না করি তাহলে হবে না। এটা যদি আমরা মাদ্রাসাকে মাদ্রাসার মতো করে দোষারোপ করা শুরু করি যে হ্যাঁ ঠিক আছে, যখন মাদ্রাসা বললাম তখন একবারে হাইলাইট মাদ্রাসা, আর যখন অন্য জায়গায় বললাম তখন বললাম যে হ্যাঁ শিক্ষার্থী, মানে ওখানে তিনি আর শিক্ষার্থী না, ওখানে তিনি মাদ্রাসা শিক্ষার্থী, আর এখানে তিনি শুধু শিক্ষার্থী। এই যে এই জায়গাগুলোকে যদি আমরা একটু আলাদা করতে না পারি, যে অপরাধী, যিনি ভিকটিম তিনি ভিকটিম, যাকে রেপ করা হয়েছে তার পক্ষে আমাদের সবাইকে যেতে হবে এবং সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, এই জায়গাটা যদি আমরা আসতে না পারি তাহলে কারো হয়তো পৌরোহিত্য ছুটে যাবে, সেই জন্য সে সুবিধা নেবে, সরকার হয়তো তাদের রাজনৈতিক কারণে নানান সুবিধা নেবে, কোনো এনজিও হয়তো সে ফান্ড পাবে কি পাবে না পরবর্তীতে আবার বড় এইটার দিকে যাবে, মিডিয়া আবার তাদের জায়গা থেকে তারা গা বাঁচাইতে যাবে, কিন্তু সমাজের অপরাধ নির্মূল হবে না, এই বিচারহীনতা এইটা দূর হবে না। এইখান থেকে বের হয়ে আমাদের সবাইকে একযোগে কাজ করার জন্য যে আস্থা সংকট দূর করা দরকার, আমার মনে হয় সেই দিকে আমাদের বেশি নজর দেওয়া।